মহাবিশ্বের যা কিছুই আমরা পরিমাপ করতে পারি তাই হচ্ছে রাশি। এখন এই পরিমাপ করতে গিয়ে পরিমাপের জন্য যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দরকার, যেমন মেইনলি হচ্ছে মান এবং দিক, এই মান এবং দিকের প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। যেমন একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর রাশি। যদি পরিমাপ করতে আমাদের শুধু মানের প্রয়োজন হয় তাহলে সেটাকে আমরা বলতেছি স্কেলার, আর যদি এই যে আমাদের মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি ভেক্টর। এখন এই মান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমাদের আসলে কোনো প্রশ্ন নেই, শুধুমাত্র দ্বিধাদ্বন্দ্ব আছে এই দিক নিয়ে। এখন এই দিকটা ডিফাইন করার জন্য ধরে নেই যে আমি এই ও একটা বিন্দু, সেই বিন্দু থেকে স্মরণ করে এই বিন্দুতে গেলাম, তাহলে এখানে আমার ও থেকে এই বিন্দুতে অবস্থার পরিবর্তনটা হচ্ছে, আমি ধরো পরিমাপ করে পেলাম যে এইটা দূরত্ব হচ্ছে ও এ সমান 20 মিটার, ঠিক আছে, মানটা আমার প্রকাশ হয়ে গিয়েছে। এখন এটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে কিন্তু দিকটাও ডিফাইন করতে হবে। আমি যদি বলি ও থেকে এ কোন দিকে আমার সরণটা হয়েছে, ধরে নিলাম এই পাশে উত্তর, এই পাশে পূর্ব, আর এদিকে হচ্ছে পশ্চিম, তাহলে আমি আংশিকভাবে বলতে পারি যে বস্তুটা পশ্চিম উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে মুভ করছে, উত্তর পশ্চিম দিকে মুভ করছে, বা পশ্চিম এবং উত্তরের মাঝামাঝি একদিকে গেছে। এটা থেকে নির্দিষ্টকরণ করা হয়েছে তা কিন্তু হয় নাই, আংশিক একটা প্রকাশ হচ্ছে। এই সরণ ভেক্টরটার দিকটা ডিফাইন করার জন্য সবচেয়ে ভালো যে উপায়টা সেটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নেওয়া। তো স্থানাঙ্ক ব্যবস্থাটাকে আমি যদি এখানে কল্পনা করি, ধরো এই ও বিন্দুটাকে আমি স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু চিন্তা করে আমি যদি এখানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসটা ড্র করি, এক্স এক্সিসের সাথে ধরো আমি এখানে একটা অ্যাঙ্গেল চিন্তা করছি, ধরো এখানে থিটার মানটা 60 ডিগ্রি, তা আমি বলতে পারি সরণ 20 মিটার, হ্যাঁ, এক্স এক্সিসের সাথে বা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে। এটা ছাড়া কি আর কোনো উপায় আছে আমার এই দিকটা নির্দিষ্ট করার জন্য? হ্যাঁ, আরো কিন্তু একটা উপায় আছে। সেই জন্য আমাদের ভেক্টরের কিছু বেসিক জিনিস শিখে নিতে হবে আগে, হ্যাঁ, যেগুলো আমি এখানে অলরেডি লিখে রেখেছি, কিছু বিশেষ ভেক্টর। হ্যাঁ, প্রথমে দেখো একক ভেক্টর। একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান 1, হ্যাঁ, আর যে ভেক্টরের মান 0 সেটাকে আমরা বলছি নাল ভেক্টর। এগুলো ছাড়াও আর অনেকগুলো বিশেষ ভেক্টর আছে যেগুলো তোমরা বইয়ে খুব সহজে পেয়ে যাবা, সেগুলো এক্সপ্লেনেশন কোনো টিচারের কাছে দরকার নেই, নিজে পড়লেই সেগুলো বুঝতে পারবা। যে ভেক্টরের মান 1 সেটাই একক ভেক্টর, হ্যাঁ, আর যে ভেক্টর শুধুমাত্র দিক নির্দেশ ব্যবহার, এটা প্রকাশ করার জন্য আমরা হচ্ছে যে ক্যাপ সাইনটা ইউজ করি। নর্মালি আমরা ভেক্টর কিভাবে প্রকাশ করি সেটা আমরা সবাই জানি, হ্যাঁ, ভেক্টর প্রকাশের 4টা মাধ্যম আছে। একটা হচ্ছে যে উপরে আমি তীর চিহ্ন সাইনটা দিব, অথবা আন্ডারলাইন করলেই হবে, হ্যাঁ। আরেকটা অপশন হচ্ছে বোল্ড করে, এইটা সিম্বলিক প্রকাশ, এগুলো ঠিক আছে, ভেক্টরের যে সিম্বলটা সেটা প্রকাশ করার এই 4টা মাধ্যম আছে। তো এইগুলো আমাদের লিখিতের জন্য ব্যবহার হলেও এই যে বোল্ড যে অপশনটা সেটা শুধুমাত্র আমাদের ছাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছাপার ক্ষেত্রে। এটা কিন্তু আবার লেখার সময় ব্যবহার করা যাবে না, ঠিক আছে, তাহলে সিম্বলিক প্রকাশ। আর মান এবং দিক, এই যে ভেক্টর রাশি প্রকাশ, সেটার একটা উপায় তো আমরা অলরেডি দেখেছি, মান এবং এই কোণের মাধ্যমে দিক নির্দেশ করা। এছাড়াও আরেকটা যে উপায়, সেটার জন্য আমরা দেখো আয়ত একক ভেক্টর ব্যবহার করব। তো একক ভেক্টর হচ্ছে যার মান 1, আর আয়ত একক ভেক্টর কি? একক ভেক্টর অবশ্যই, কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে 3টি ধনাত্মক দিক আছে, যেমন হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই 3টি ধনাত্মক অক্ষের দিক নির্দেশের জন্য যে 3টি একক ভেক্টর ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর। তো এক্স অক্ষের দিকে আমাদের যে আয়ত একক ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ, আর জেড অক্ষের দিকে কি কে ক্যাপ। ক্লিয়ার? মূল বিন্দুর সাপেক্ষে কোনো নির্দিষ্ট বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্দেশ করা হয় সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। অর্থাৎ আমি যদি এখানে ধরে নেই যে এখানে ধরে একটা এই বিন্দু, এখন এই বিন্দুটার স্থানাঙ্ক হতে পারে 4,6, কথার কথা, ঠিক আছে। তাহলে দেখো মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য আমি যদি এইভাবে একটা আরো সাইন আঁকি, তাহলে এখানে কি হচ্ছে, ও এ একটা ভেক্টর তৈরি হচ্ছে, ও থেকে এর দিকে একটা ভেক্টর তৈরি হচ্ছে, এবং সেই চিহ্ন দিয়ে আমি ভেক্টর সাইনটা ক্লিয়ার করলাম। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থানটা নির্দেশ হচ্ছে কি, এই যে এই ভেক্টরটা দিয়ে, ও এ ভেক্টরটা দিয়ে। সে কারণে এইটাকে আমরা বলতে পারি অবস্থান ভেক্টর। এই ভেক্টরটাকে যদি আমি আয়তাকার ভেক্টরের মাধ্যমে ডিফাইন করতে চাই তাহলে কি করব, খেয়াল করো। এখন ধরো এই যে ব্যক্তিটা ও থেকে এই বিন্দুর দিকে গিয়েছে, সে তো র্যান্ডম এক্স ওয়াই তলে মুভ করছে। এখন আমি যদি বলি সে এক্স অক্ষের দিকে কতটুকু গেছে, অথবা ওয়াই অক্ষের দিকে কতটুকু গেছে, এইটা আমার ওয়াই অক্ষের দিকে সরল, এটা হচ্ছে আমার এক্স অক্ষের দিকে সরল। তাহলে এই কোণ যদি জানি আমি, তাহলে এই ত্রিভুজের ভূমিটাই কি আমার এক্স অক্ষের দিকে সরল, আর লম্বটাই হচ্ছে ওয়াই অক্ষের দিকে সরল। যেহেতু আমি ত্রিভুজটা জানি, এটা একটা নাম দিতে পারি আমি বি, তাহলে এই ও বিটা হচ্ছে ও এ কস থিটা, কারণ আমরা জানি কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি সমান হবে অতিভুজ ইন্টু কস থিটা। তাহলে ও এটা ছিল 20, এখানে হবে cos 60 ডিগ্রি।
হ্যাঁ, তাহলে cos 60 এর মান যেহেতু হাফ, এটা হচ্ছে 10। এটা হচ্ছে AB। ABটা যেহেতু আমার লম্বের সাথে অতিভুজের সম্পর্ক তৈরি করা sin θ, তাহলে লম্ব ইকুয়ালস টু হবে OA sin 60 ডিগ্রি, যেটা আসতেছে তাহলে 20 sin 60 ডিগ্রি, এটার মান আসতেছে sin √3/2। আচ্ছা ঠিক আছে, 10√3। খেয়াল করো, এই যে বস্তুটা ও থেকে এই বিন্দুতে গিয়েছে, সে মুভ করেছে 20 মিটার। তো এই 20 মিটার তার হচ্ছে টোটাল যে ডিসপ্লেসমেন্ট বা সরণটা, এই মুভমেন্টের মাধ্যমে x অক্ষের দিকে তার মুভমেন্ট হয়েছে কতটুকু? 10 মিটার। তাহলে 10 মিটারের সঙ্গে যদি আমি একক ভেক্টরটা গুণ করি, তাহলে কি আমার মানের কোনো চেঞ্জ হবে? না, মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র দিকটা নির্দিষ্টকরণ হয়ে যাচ্ছে। যে আমি 10i বলতে কি বুঝবো? এখন 10i বলতে বুঝবো x অক্ষের দিকে 10 মিটার, তাই তো? আচ্ছা, এরপরে এটার সঙ্গে তাহলে শুধু কি x অক্ষের দিকে সে 10 মিটার গেছে? না, সে কিন্তু x অক্ষের দিকে 10 মিটার যাওয়ার পাশাপাশি y অক্ষের দিকেও 10√3 মিটার গেছে। x অক্ষের দিকে 10 মিটার এবং y অক্ষের দিকে 10√3 মিটার, মানেই কিন্তু এই যে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে 20 মিটার, তাই তো? তাহলে x অক্ষের দিকে 10 মিটার যাওয়ার সাথে সাথে সে গেছে কত? 10√3 মিটার। এই 10√3 মিটারটা কোন দিকে? y অক্ষের দিকে। দ্যাটস ওয়াই আমি 10√3 এর সাথে j ক্যাপ গুণ করছি। এই 10i প্লাস 10√3 যে, এটা দিয়ে বোঝানো হচ্ছে একই সাথে x অক্ষের দিকে 10 মিটার এবং y অক্ষের দিকে 10√3 মিটার মুভ করা। তো x অক্ষের দিকে 10 মিটার এবং y অক্ষের দিকে 10√3 মিটার মুভ করা মানে কি? ও থেকে a এর দিকে 20 মিটার মুভ করা, যেটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে। তাহলে এই বিন্দু যদি আমি স্থানাঙ্ক চিন্তা করি, এই বিন্দুর স্থানাঙ্ক সেটা কত হবে? 10, 10√3, তাই তো? তাহলে এই যে দেখো, x অক্ষের দিকে মুভমেন্ট 10, y অক্ষের দিকে মুভমেন্ট 10√3 মিটার। এইটাই আমি যদি স্থানাঙ্ক থেকে সরাসরি ভেক্টর রূপান্তর করতে চাই, তাহলে দেখো x অক্ষের সাথে জাস্ট i গুণ করে দেব, y ওই যে কোটি যেটা আছে y অক্ষের দিকে সেটার সঙ্গে জাস্ট j গুণ করে দেব। এখন বুঝতেই পারছো, যদি এখানে আমার z ও থাকে, হ্যাঁ, z এক্সিস এর মুভমেন্টও থাকে, তাহলে আমি জাস্ট প্লাস করে ওই z এক্সিস এর মুভমেন্টের সঙ্গে k গুণ করে দিলেই আমার ভেক্টরটা বের হয়ে যাবে। তাহলে দেখো, এই যে ও থেকে এই বিন্দুর দিকে যে বস্তুটা 20 মিটার x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে মুভ করলো, সেটা আমি চাইলে এইভাবে প্রকাশ করতে পারি যে সরণ 20 মিটার x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে, অথবা ওয়ে ভেক্টর, হ্যাঁ, ওয়ে ভেক্টর যেটা 10i প্লাস 10√3 যে আয়তাকার ভেক্টরের মাধ্যমে যখন আমি একটা ভেক্টরকে প্রকাশ করেছি, তখন কি এখানে আমার মানটা আমি দেখতে পাচ্ছি সরাসরি দেয়া আছে? না, মানটা কিন্তু আমার বের করে নিতে হবে। তো এই ভেক্টরের মান দেয়া ছিল 20 মিটার, এখান থেকে কিন্তু 20 সরাসরি দেয়া নেই। তাহলে যেগুলো দেয়া আছে সেখান থেকে আমার মানটা বের করার উপায় কি? নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে কিন্তু আমার এই ত্রিভুজের ভূমি এবং লম্ব জানা ছিল, অতিভুজটা বের করতে হতো। তো এটা অ্যাকচুয়ালি ভূমির মান, এটা হচ্ছে লম্বের মান। পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটা যদি অ্যাপ্লাই করি, সেটা অ্যাপ্লাই করলে কিন্তু চলে আসবে, অর্থাৎ ভূমি এখানে 10 স্কয়ার প্লাস লম্ব হচ্ছে 10√3, এটা স্কয়ার করলেই কিন্তু মান চলে আসবে। অর্থাৎ আমার যদি এখন এরকম আইডিয়াল একটা ভেক্টর আমি চিন্তা করি, ধরো যে এ আই প্লাস বি জে প্লাস সি কে, এরকম একটা ভেক্টর দেওয়া আছে, এটা দিয়ে কি বুঝবো আমি? যে এক্স এক্সিসের দিকে তার মুভমেন্ট হয়েছে এ, যে ওয়াই এক্সিসের দিকে মুভমেন্ট হয়েছে বি, এবং জেড এক্সিসের দিকে মুভমেন্ট হয়েছে সি। ভেক্টরের যে মান সেটা হবে কি? √a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এরকম আয়তাকার ভেক্টরের মাধ্যমে যদি একটা ভেক্টরকে নির্ধারিত করা হয়, নির্দেশ করা হয়, সেক্ষেত্রে মান বের করব এই নিয়মে। আর এইভাবে প্রকাশ করা থাকলে তো মান সরাসরি দেয়াই আছে। দুইটা প্রকাশ মাধ্যম হওয়ার কারণে ভেক্টরের যতগুলো অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ ভেক্টরের যোজন, বিয়োজন, গুণন, গুণনের মধ্যে ডট গুণন, ক্রস গুণন, এই সবগুলোই আসলে দুটো ডিফারেন্ট নিয়মে করতে হবে। যদি এইভাবে প্রকাশ করে, তো সেক্ষেত্রে আমরা একটা আলাদা প্রসেস অ্যাপ্লাই করব, আর যদি আয়তাকার ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা আরেকটা আলাদা প্রসেস অ্যাপ্লাই করব। একটি বিন্দু দেয়া আছে, এই বিন্দুটা অবস্থান ভেক্টর বের করতে হবে। এরপরে সেই অবস্থান ভেক্টরের মান চেয়েছে এবং এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স ওয়াই এবং ওয়াই জেড তলে এর মান। তো দেখি, এই অবস্থান ভেক্টর বের করার প্রসেস কিন্তু আমরা এখনই শিখলাম, যে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, হ্যাঁ, এটা ধরে নিচ্ছি আমি মূল বিন্দু। তাহলে এই বিন্দুটা কই? 3, 2, 6। মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ হয়, সেটাকেই আমরা কি বলছিলাম? অবস্থান ভেক্টর। তাহলে এখানে ধরো আমার ও এ যে ভেক্টরটা, এটাই নিশ্চয়ই আমার এই বিন্দুর অবস্থান ভেক্টর। যেটা বের করার নিয়ম হচ্ছে, নিয়মটা আমরা এখনই শিখেছি, আমি সরাসরি করে দিচ্ছি, এই যে। তাহলে এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর উপাংশ কত, বা এক্স অক্ষ বরাবরের কতটুকু অংশ কাজ করছে?
3, y অক্ষ বরাবর কাজ করছে 2 এবং z অক্ষ বরাবর কাজ করছে 6। তাহলে এখানে আমার যে প্রশ্নটা আছে x অক্ষ বরাবর উপাংশ কত, এটার অ্যান্সার কিন্তু আমার সরাসরি জানাই আছে 3। তাহলে যদি বলতো y অক্ষ বরাবর, সেক্ষেত্রে আমরা বলতাম কি 2। এবং এই যে এর মান, এই ভেক্টরটার যে মান, এই মান বের করা কিন্তু আমরা শিখে গিয়েছি। মানের ক্ষেত্রে আমরা মান এই সিম্বলিক প্রকাশে মান বোঝাতে আমরা করব কি, দুই পাশে মডুলাস দিতে পারি, অথবা এই শুধুমাত্র এভাবেও দিতে পারি। হ্যাঁ, যেখানে আমার উপরের যে তীর চিহ্নটা ছিল সেটা ছাড়া লিখলেই এটা মান বোঝাবে। হ্যাঁ, আমরা মানের ক্ষেত্রে যেটা শিখেছি একটু আগে, কি প্রত্যেকটা এই যে আয়ের সহগ, জে এর সহগ, কে এর সহগগুলো আছে, এগুলোর বর্গ করে যোগ করে রুট করে দেব। তাহলে এখানে হচ্ছে 9 4 13, ওকে, তাহলে হচ্ছে রুট 49, অ্যান্সার হবে 7। এখন এই যে মানটা বের হয়েছে, যেটা আমার এই ভেক্টরের দৈর্ঘ্য বোঝাচ্ছে, হ্যাঁ, এই ভেক্টর রাশিটার যে দৈর্ঘ্যটা, বা আমি যদি এটাকে সরণ চিন্তা করি, ও বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সরণ চিন্তা করি, অতিক্রান্ত দূরত্ব বা এই ভেক্টরটার দৈর্ঘ্য বা এই ভেক্টরের মান, এই প্রত্যেকটা বিষয় কিন্তু একই জিনিস বোঝায়, তাই তো? তাহলে আমরা যে মানটা পেয়েছি বা যে সরণটা পেয়েছি, সেটা কিন্তু এক্স ওয়াই জেড তিনটা অক্ষ বরাবর, তিনটাতেই, তাই তো? যদি আমার শুধুমাত্র এক্স ওয়াই তলে দৈর্ঘ্য বের করতে বলে, মানে সহজ কথায় আমি যদি বলি ও থেকে এই বিন্দুতে যাওয়ার সময় সে এক্স ওয়াই তলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এক্স অক্ষে আছে 3, ওয়াই অক্ষে আছে 2, যদি আমার শুধু এক্স ওয়াই তলে বের করতে হয়, তাহলে আমি কি করব, জেড কে কনসিডারই করব না। তাহলে এক্স ওয়াই তলে এটা হবে √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এখানে জেড কনসিডার করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এটা মান হবে 9 + 4 = √30। একইভাবে যদি ওয়াই জেড তলে আমার এই মানটা বের করতে বলে, সেক্ষেত্রে দেখো ওয়াই এবং জেড এ আমার কতটুকু অংশ কাজ করছে সেটুকুকে আমি কনসিডার করব, এবং এক্স কে কনসিডারেশনের বাইরে রাখলেই আমার ওয়াই জেড তলে এই ভেক্টরটা মানটা বের হয়ে যাবে। তাহলে আসতেছে √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, ওকে, 36 + 4 40। উপাংশ বিষয়টা বোঝার জন্য আমি প্রথমে এসএসসির একটা সহজ প্রশ্ন দিয়ে বিষয়টা শুরু করি। ধরো এই হচ্ছে আমার একটা অবজেক্ট, যে বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। এখন এই বরাবর যদি আমি বস্তুটাকে 50 নিউটন বল প্রয়োগ করে সামনের দিকে টেনে নিয়ে যাই, তাহলে বস্তুটার ত্বরণ কত হবে? A = F/m। তাহলে F হচ্ছে আমার 50 নিউটন আর ভর হচ্ছে আমার 10, তাহলে হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কয়ার। এই বলটা যেটা আমি প্রয়োগ করেছি, খেয়াল করে দেখো, বলটা আমি যেদিকে প্রয়োগ করেছি বস্তুটা সেদিকেই মুভ করেছে এবং সেদিকেই বস্তুটার ত্বরণ সৃষ্টি হয়েছে। প্রশ্নটা এভাবে না করে যদি এইরকম ভাবে করা হয়ে থাকে, যেমন ধরো এরকম একটা বস্তু, এটা ভূমিতে এইভাবে এইদিকে আমি টানছি, সরাসরি যেদিকে আমি বস্তুটাকে টেনে নিয়ে যাব সেদিকে বলটাকে প্রয়োগ করছি না। যেমন আমরা অনেক সময় যে ট্রলি ব্যাগ টেনে নিয়ে আসার যে সময় যেভাবে বলটা প্রয়োগ করে থাকি, হ্যাঁ, বস্তুটা কিন্তু মুভ করছে ভূমির দিকেই, বস্তুটা কিন্তু এদিকেই মুভ করছে, কিছুক্ষণ পরে হয়তো বা বস্তুটা এখানে যাবে, কিন্তু বস্তুটার উপর যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু যেদিকে বস্তুটা মুভ করছে, যেদিকে বস্তুটার ত্বরণ সৃষ্টি হচ্ছে সেদিকে না। ধরে নাও ভূমির সাথে 60 ডিগ্রি কোণে এদিকে ধরো আমার একটা বল প্রয়োগ করেছি, ধরো বলের মানটা এখনো 50 নিউটন। তাহলে বস্তুটার ভরও যদি সেম রাখি, আমি সেম বস্তুটার উপর যদি আমি এইভাবে বলটা প্রয়োগ করি, তাহলে বস্তুটার ত্বরণ কত হবে? এই ক্ষেত্রে আমি যদি সরাসরি F = ma বসাই, আমার যদি এই ত্বরণের মানটা কিন্তু তখন ওই যে 5 মিটার/সেকেন্ড স্কয়ার আসবে, যদি সরাসরি এই ফর্মুলাটা বসাই। তাহলে কমন সেন্স কি বলে, যখন আমি বস্তুটা যেদিকে মুভ করছে সেদিকেই 50 নিউটন বল প্রয়োগ করছি, আর যেদিকে মুভ করছে সেদিকে না করে অন্যদিকে 50 নিউটন বল প্রয়োগ করছি, দুই ক্ষেত্রেই কি ত্বরণটা সমান হওয়ার কথা? কমন সেন্স কি বলে? অবশ্যই না। সেই একই 50 নিউটন বল যদি আমি সরাসরি লম্ব দিকে প্রয়োগ করি, 50 নিউটন যদি এদিকে প্রয়োগ করি, তাহলে কি সামনের দিকে বস্তুটা আগাবে? সারাদিন যদি আমি এদিকে 50 নিউটন বল প্রয়োগ করি, 50 নিউটন না, আমি যদি 500 নিউটন বল প্রয়োগ করি লম্বভাবে, আনুভূমিকের সাথে লম্বভাবে, তাও কি বস্তুটা আনুভূমিকের দিকে একটু মুভ করবে? কোনো ত্বরণ সৃষ্টি হবে আনুভূমিকের দিকে? হবে না কিন্তু। তো এখানে যে মূল মেসেজটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে, বস্তুটার উপর কোন দিকে ভেক্টর রাশি কাজ করছে, যে ভেক্টর রাশিটা ক্রিয়ারত আছে সেটা কোন দিকে ক্রিয়ারত আছে তার উপর ডিপেন্ড করে এইটার প্রভাবটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এখন এইখানে যদি আমি ত্বরণটা বের করতে চাই, সেক্ষেত্রে ত্বরণটা সেই বলের দরুনই হবে যেইটা বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আসলেই কাজ করছে।
এই 50 নিউটনের একটা অংশ বস্তুটাকে আনুভূমিক দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে। তাহলে 50 নিউটনের কোন অংশটা এই আনুভূমিক দিকে কাজ করছে সেটাই হবে এই 50 নিউটন বলের আনুভূমিক দিকে উপাংশ। একইভাবে আমি যদি চিন্তা করি যে এই বস্তুটাকে যদি আমি উপরের দিকে টেনে নিয়ে যেতে চাই, ধরো একটা বস্তুকে উপরে উঠানোর জন্য এই বস্তুটাকে আমি উপরে উঠাতে চাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমি বস্তুটাকে বল প্রয়োগ করছি এদিকে, তাহলে এই বলের যেই অংশটা বস্তুটাকে উপরের দিকে উঠে নেওয়ার জন্য কাজ করছে সেই অংশটা হবে এই বলের উলম্ব উপাংশ। এটা ধরো আমার মূল ভেক্টর পি। এর সাথে যে কোণটা তৈরি করবে, আনুভূমিকের সাথে যে কোণটা তৈরি করবে সেটা যদি আমার জানা থাকে, দেখো খেয়াল করো, ত্রিভুজের যদি আমরা 3টা বাহু কল্পনা করি, এই 3টা বাহুর কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটা নিয়ে আমাদের একটু ছোট কনফিউশন থাকে। অতিভুজটা নিয়ে তেমন একটা কনফিউশন না থাকলেও ভূমি এবং লম্ব ডিফাইন করতে আমরা অনেক সময় গোলমালে পড়ি। আমাদের অনেকেরই মনে হয় যে এইটা আনুভূমিক মানে শুয়ে থাকবে সেটা হচ্ছে ভূমি, যেটা দাঁড়া থাকবে সেটা হচ্ছে লম্ব। তো এরকম কোনো কনসেপ্ট কিন্তু না, আসলে বিষয়টা হচ্ছে যে কোণটা থাকবে, এই কোণটা যদি অতিভুজের সঙ্গে যেই বাহুর সঙ্গে কোণটা তৈরি হয়ে থাকবে সেই বাহুটা হবে আমার ভূমি, আর যেটার সাথে কোণ থাকবে না সেটা হচ্ছে আমার লম্ব। এখন ধরো এইটা যদি কোণ আমার না জানা থাকে, এই কোণটা জানা থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এইটা ভূমি বলে গণ্য হবে। তো এই যে ভূমি লম্ব একটা কন্ট্রোভার্সি, সেটার জন্য কিন্তু আধুনিক এই বা নতুন করে যে বইগুলোতে এইটাকে এই বাহুগুলোকে ডিফাইন করা হচ্ছে, সেখানে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু বলে ডিফাইন করা হচ্ছে। যেটার সাথে কোণ দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার সন্নিহিত বাহু, যেটার সাথে থাকবে না সেটা হচ্ছে আমার বিপরীত বাহু। তাহলে এইটা যদি আমার থিটা হয় তাহলে এটা ভূমি হয়ে যাচ্ছে, আবার এইখানে যদি আমার কোণটা দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু ভূমি হয়ে যাচ্ছে। আমার মাথায় রাখতে হবে আমি অতিভুজ জানি, এই ত্রিভুজের এই ভূমিটা বের করব, তাহলে ত্রিকোণমিতির কোন অনুপাত এই ভূমি এবং অতিভুজের সঙ্গে সম্পর্ক তৈরি করে? অবশ্যই cos থিটা। তাহলে এখানে cos থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো মূল ভেক্টরটা হচ্ছে পি, এই পি এর একটা অংশ এই ভূমির দিকে বা এক্স অক্ষ বরাবর কাজ করছে, আর বাকি একটা অংশই ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। এই অংশটা আর এই অংশটা অবশ্যই সেম। তাহলে এক্স অক্ষের দিকে যেটা কাজ করছে আমি ভেক্টরটাকে পি এক্স বলে ডিফাইন করতে পারি। এই পি এক্সটা ধরো এই পি এর ভূমির দিকে যেই অংশটা কাজ করছে বা ভূমির দিকে পি এর উপাংশ। তাহলে এই cos থিটা সমান এখানে ভূমি হচ্ছে আমার পি এক্স, অতিভুজ হচ্ছে পি। তাহলে চিন্তা করো পি এক্স সমান কি আসতেছে? পি cos থিটা। তাহলে পি এক্স ইকুয়ালস টু পি cos থিটা। মাথায় রাখবো মূল ভেক্টর এবং যেই দিকে উপাংশ বের করতে হবে সেই কোণটা যদি জানা থাকে নির্দ্বিধায় সেই দিকের উপাংশটা হবে মূল ভেক্টর ইনটু cos থিটা। যদি এখন উলম্ব উপাংশ চিন্তা করি বা লম্ব দিকে তার কত অংশ কাজ করবে সেটা চিন্তা করি, অবশ্যই সেই কোণটা জানা নেই, জন্যই সেটা লম্ব। তাহলে লম্বের সাথে অতিভুজের সম্পর্ক তৈরি করে কে? সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব যেহেতু ওয়াই অক্ষ বরাবর, তাহলে সেটাকে আমি পি ওয়াই বলতে পারি। ধরো এখানে চিন্তা করলাম, এটা তো অবশ্যই সেম। তাহলে পি ওয়াই চিন্তা করলাম, তাহলে লম্ব হবে পি ওয়াই, অতিভুজ হবে পি। তাহলে এখান থেকে পি ওয়াই ইকুয়ালস টু আসতেছে পি সাইন থিটা। তো অনেকেই আমরা কনফিউশনে পড়ে যাই যে কখন সাইন থিটা কখন কস থিটা। এইটা একবারে সহজ করে যদি মাথায় রাখতে চাও, যদি অভ্যন্তরীণ বা অন্তর্ভুক্ত কোণটা জানা থাকে, যেদিকে উপাংশ বের করছি সেই দিকের কোণটা জানা থাকে, তাহলে নির্দ্বিধায় cos থিটা, সেটা শুয়ে থাক দাঁড়ায় থাক যেদিকেই হোক না কেন, ঠিক আছে। আর যদি এই অন্তর্ভুক্ত কোণটা না জানা থাকে, বিপরীত কোণটা জানা থাকে, সেক্ষেত্রে আমি cos থিটা ইউজ না করে সাইন থিটা ইউজ করবো। তো এটা যদি বুঝে থাকো তাহলে দেখো এখন এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। এখানে যে আমার প্রশ্নটা ছিল, এই যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেটা কি এই 50 নিউটন বলের দরুন হচ্ছে? না, এই 50 নিউটনের একটা অংশের দরুন হচ্ছে। সেই অংশটা কত সেটা বের করার জন্য কিন্তু আমরা উপাংশ কনসেপ্টটা শিখেছি। তাহলে ভূমির দিকে বা এই দিকে এটার উপাংশ কত হবে? দেখো অভ্যন্তরীণ কোণ জানা আছে না? তাহলে আমি কি করব? এফ cos 60 ডিগ্রি। তাহলে এইটা কি? এই যে এইটাকে আমরা বলতে পারি এফ এক্স, অর্থাৎ আনুভূমিক দিকে তার যে অংশটা। তাহলে তুমি এখন চিন্তা করো যে ত্বরণটা তৈরি হচ্ছে সেই ত্বরণটা কি এই 50 নিউটন বলের কারণে হচ্ছে নাকি এই আনুভূমিক বলটার কারণে হচ্ছে, যেটা হচ্ছে 50 cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান যেহেতু হাফ, তাহলে এটা হচ্ছে 25। তাহলে তুমি বলো এই ত্বরণটা যেটা তৈরি হচ্ছে সেটা কি 50 নিউটন বলের জন্য হচ্ছে নাকি 25 নিউটন বলের জন্য হচ্ছে? কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে 25 নিউটন বলের জন্য এই ত্বরণটা সৃষ্টি হচ্ছে। ঠিক যেমন যখন এখানে আমি 50 নিউটন বল প্রয়োগ করেছিলাম আনুভূমিক দিকেই, তখন এই 50 নিউটন বলই আমার ত্বরণ সৃষ্টিতে কাজ করেছে। এখন কিন্তু এই 50 নিউটন বল কাজ না করে তার যেই অংশটা আনুভূমিক দিকে কাজ করছে সেটা আমার ত্বরণ সৃষ্টি করবে। তাহলে এখানে আমার কিন্তু ফর্মুলাটা এফ ইকুয়ালস টু এম এ না লিখে আমি লিখবো কি এফ এক্স ইকুয়ালস টু এম এ।
সেক্ষেত্রে আমার এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেবে। তাহলে A ইকুয়ালস টু আসতেছে 25F ডিভাইডেড বাই A, ভর হচ্ছে 10 কেজি, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড। তো উপাংশের একদম বেসিক বিষয়টা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এটার অ্যাপ্লিকেশনগুলো আমরা এখন শেখার চেষ্টা করব। আর এর সাথে এসএসসির সাথে এইচএসসির যে পার্থক্যটা ফিজিক্সের, সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। তাহলে ধরো এইরকম একটা প্রশ্ন, যেটা এসএসসিতে খুব কমন প্রশ্ন ছিল, যে 200 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে ভূমিতে এসে তার বেগ কত হবে। আবার এই বস্তুটা যদি আমি এখানে ভরটা ডিফাইন করি, ধরো ভর আমি দিয়ে দিলাম 10 কেজি, তাহলে আমার কিন্তু এখানে বেগের পাশাপাশি চাইতে পারে যে এখানে আমার গতি শক্তিটা কত হবে, ঠিক আছে? অথবা এই 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 উচ্চতায় 200 মিটার উচ্চতায় বস্তুটার বিভব শক্তিটা আসলে কত ছিল। তো এই ধরনের নানান ধরনের প্রশ্ন এখানে আমাদের বেগের বা গতিশক্তি, বিভব শক্তি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কমনলি আমরা সলভ করে এসেছি। এইচএসসিতে আমার যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে এই বস্তুটা এইভাবে একমাত্রিক দিকের বা একমাত্রিক অবস্থার পরিবর্তন না করে এখন দ্বিমাত্রিক অবস্থার পরিবর্তন করবে। কিরকম? যে ধরো এইরকম হেলানো একটা তল, ঠিক আছে? এখানে এই উচ্চতাটা হচ্ছে আমার 200 মিটার, ঠিক আছে? এই যে 200 মিটার, এইখানে আমার বস্তুটা ছিল যেটার ভর হচ্ছে 10 কেজি। তো এই 10 কেজি ভরের বস্তুটি এই হেলানো তল বরাবর 200 মিটার দূরত্ব অতিক্রম করেছে। হেলানো তলটি ভূমির সাথে বা ধরো যে 30 ডিগ্রি কোণে অবস্থানরত, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে অবস্থানরত একটা হেলানো তলে, এই হেলানো তলে বস্তুটি দূরত্ব অতিক্রম করেছে কত? 200 মিটার। তাহলে এইখানে যখন আসবে, বস্তুটা যখন এই জায়গায় অবস্থান করবে, সেইখানে তার বেগটা কত বা সেখানে তার গতিশক্তিটা কত, ঠিক আছে? মানে দেখো প্রশ্নটা কিন্তু একেবারে রিলেট করা যায়। এই প্রশ্নটা এই প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য একটাই, সেটা হচ্ছে এটা সরাসরি একদম y অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করেছে, এটা 1 ডাইমেনশনাল। আর এটা হচ্ছে একই সাথে x অক্ষ এবং y অক্ষ দুই দিকেই কিন্তু দূরত্ব অতিক্রম করেছে, এটা 2 ডাইমেনশনাল প্রশ্ন। তো এই প্রশ্নটা আমরা সলভ করতাম কিভাবে? যাদের মনে আছে খুব ভালো, যাদের মনে নাই একটু মনে করে নাও। দেখো যে এখানে আমার যেহেতু আদিবেগ 0, শেষ বেগ জানি, দূরত্ব জানি, ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাহলে ফর্মুলা হবে v স্কয়ার ইকুয়ালস টু v নট স্কয়ার। হ্যাঁ, তো আমরা আদিবেগ এসএসসিতে ইউ দিয়ে ডিফাইন করতাম, এইচএসসিতে কিন্তু সেটা ভি নট। হ্যাঁ, ইউ বলার থেকে ভি নট বলাটা বেটার। ভি ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2gh। তাহলে এখানে আমাদের আসতেছে ভি ইকুয়ালস টু রুট ওভার 2gh, যেহেতু আমার আদিবেগটা 0, তাহলে রুট ওভার 2 × 9.8 × 200, তাহলে এটা আসবে 62.60 সামথিং। হ্যাঁ, তো ধরো এখানে আমার বস্তুটার এই জায়গায় যে বেগ আমি বের করবো, সেজন্য আমার কি কি জানা আছে? সরণ জানা আছে, আদিবেগ এটারও 0, হ্যাঁ আদিবেগ 0 জানা আছে। আবার ত্বরণ, অভিকর্ষ ত্বরণের কারণেই কিন্তু সে নিচে পড়ছে, তো অভিকর্ষ ত্বরণটা এখানে কাজ করছে। তার মানে আমার সরণ, আদিবেগ, ত্বরণ সব জানা আছে, অর্থাৎ এই ফর্মুলা ছাড়া অন্য কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই। তাহলে আমার এখানে বসবে কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2gh। চিন্তা করতে হবে যে এইখানে যতগুলো ভেক্টর রাশি কাজ করছে, দেখো এখানে আমার বেগ, ত্বরণ, সরণ সবগুলোই কি ভেক্টর রাশি না? অবশ্যই ভেক্টর রাশি। তাহলে এখানে যতগুলো ভেক্টর রাশি কাজ করছে সবগুলো ভেক্টর রাশির দিক আমার একই দিকে থাকতে হবে, তাহলে এটা আমার 1 ডাইমেনশনাল একটা ফর্মুলায় রূপান্তরিত হয়ে যাবে। আর একই দিকে কিভাবে করা সম্ভব? দেখো এখানে এই যে বেগটা, শেষ বেগটা যেদিকে, সরণটাও কি সেদিকে, শেষ বেগের দিক সরণের দিক একই দিকে সরণ হয়েছে এখান থেকে এই বরাবর, এই দিকে বরাবর, এবং বেগটাও কি সেদিকেই, সেই দিক বরাবরই। তাহলে এই বেগ, এই সরণ, আদিবেগ তো 0, আদিবেগের দিকটা অবশ্যই এদিকেই থাকতো, যদি থাকতো কিছু, তাহলে শেষ বেগ, আদিবেগ, সরণ সবগুলোর দিক অলরেডি কিন্তু একদিকেই আছে। শুধু এই জি যেটা ত্বরণটা কাজ করছে এই বরাবর, এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণই কি আমার এই বরাবর সরণের জন্য ক্রিয়ারত? এটাই কিন্তু আমরা উপাংশের বেসিক বিষয়টা বোঝার সময় একটু আগে সুন্দর করে পড়ে এসেছি। এই অভিকর্ষ ত্বরণের পুরোটাই কিন্তু এই বরাবর সরণ করার জন্য কাজ করছে না, এর একটা অংশ কাজ করছে। তো এর যে অংশটা সেটাই কি এই অভিকর্ষ ত্বরণের একটা উপাংশ। তো এই উপাংশ যেটা, সেটা যদি আমি বের করে এখানে বসাই, তাহলেই আমার এই ফর্মুলাটার সবগুলো ভেক্টর রাশির দিক কিন্তু একই দিকে হয়ে যাবে। তাহলে এটা একটা 1 ডাইমেনশনাল ফর্মুলায় রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ তখন সেইটার মাধ্যমে আমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে বেগটা বের করে চলতে পারবো। তো উপাংশ কিভাবে বের করে, সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাংশের অ্যাপ্লিকেশনটা বা ব্যবহারটা আমি কিভাবে করব। যেদিকে আর যেদিকে তার উপাংশ বের করবো, এর মধ্যবর্তী কোণকে আমি জানি না, কিন্তু বিপরীত কোণটা জানি। দেখো আমি কি বলেছি, যদি আমি অন্তর্ভুক্ত কোণটা জানি তাহলে আমি কজ ইউজ করব, আর যদি অন্তর্ভুক্ত কোণটা না জানি, আমি বিপরীত কোণটা জানি, তাহলে আমি কি ইউজ করব?
সাইন ইউজ করব। তাহলে এই বরাবর জি এর যে উপাংশ সেটা কি হবে, মূল ভেক্টর জি তার cos থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমি জি না ইউজ করে সরাসরি জি cos থিটা ইউজ, সরি cos তো হবে না কারণ অন্তর্ভুক্ত কোণ তো নাই, হবে কি সাইন থিটা। সাইন থিটা কারণ বিপরীত কোণটা জানা আছে। ক্লিয়ার কিনা বলো? তাহলে এইবার দেখো তো ভি কোন দিকে, এদিকে, ভি নট তো জিরোই, জি কোন দিকে, জি তো এদিকে, কিন্তু আমি এখানে যে জি সাইন থিটা ইউজ করেছি বা ত্বরণ যেটা ইউজ করেছি সেইটা কোন দিকে, বেগের দিকেই, সরণটাও বেগের দিকেই, সব রাশিগুলোর দিক কি এখন একই দিকে। সুতরাং এই ফর্মুলাটা থেকে আমি যদি বেগের মানটা বের করি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু আসতেছে, এটা যেহেতু জিরো তাহলে রুট ওভার 2 জি সাইন থিটা ইন্টু এইচ, তাহলে রুট ওভার 2 ইন্টু 9.8 সাইন 30 ডিগ্রি ইন্টু 200। আমাদের ওভারঅল এটার মান আসবে হচ্ছে 31.30 মিটার পার সেকেন্ড। তো এইচএসসিতে যখন আমাদের একটু দিক নিয়ে বিভ্রাট তৈরি করছে সেখানে আমরা চেষ্টা করব আগের ফর্মুলাটা ইউজ করতে, শুধুমাত্র যেই রাশিগুলো একই দিকে নাই সেগুলোকে উপাংশ ব্যবহার করার মাধ্যমে একই দিকে নিয়ে এসে ওয়ান ডাইমেনশনাল ফর্মুলায় কনভার্ট করে সলিউশন করা, তাহলে কোনো ঝামেলা থাকবে না। এটা ছাড়াও আরও কয়েকটা প্রশ্ন যদি আমি সলভ করার চেষ্টা করি, খেয়াল করো। এই জায়গায় ধরো একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, সেই বস্তুটাকে আমি যদি ভূমি থেকে 100 মিটার উচ্চতায় তুলি তাহলে এখানে তার বিভব শক্তি কত হবে, হ্যাঁ পোটেনশিয়াল এনার্জিটা কত হবে সেটা বের করার একদম সহজ সূত্র আমরা জানি অলরেডি। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে mgh। তাহলে এখানে হবে আমার ভর হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 100 মিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 9800 জুল। ঠিক আছে, এখন এই প্রশ্নটা আমার এইচএসসিতে এইভাবে সহজভাবে না দিয়ে দিবে এইভাবে, এরকম একটা হেলানো তল যেটা ভূমির সাথে 60 ডিগ্রিতে আছে, যে হেলানো তলটার এখান থেকে বস্তুটা আমি এখানে নিয়ে এসেছি, যে বস্তুটার ভর ধরো 10 কেজি, এই বরাবর আমি এখন 100 মিটার দূরত্ব অতিক্রম করেছি। তাহলে এই অবস্থায় এটাকে যদি আমি পাহাড় চিন্তা করি, একটা শীর্ষ অবস্থায় আমার বিভব শক্তিটা কত হবে। এখনো আমি বুঝতেছি ফর্মুলাটা এমজিএইচ হবে, কিন্তু এমজিএইচ সরাসরি না বসিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে সবগুলোর দিক একই দিকে আছে কিনা, সবগুলো ভেক্টর রাশির দিক একই দিকে আছে কিনা সেটা খেয়াল করব। তাহলে এখানে আমার ভেক্টর রাশি কি, বিভব শক্তি কি ভেক্টর রাশি না, শক্তি তো ভেক্টর রাশি না, ভর কি ভেক্টর রাশি না, ভরও ভেক্টর রাশি না, অভিকর্ষ ত্বরণ এবং সরণ এই দুটো শুধুমাত্র ভেক্টর রাশি। তাহলে এই দুটোকে আমি একই দিকে নিয়ে আসতে পারলেই আমার ইকুয়েশনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো, জি তো কাজ করছে নিচের দিকে ভাইয়া, জি তো নিচের দিকে কাজ করছে, আর সরণ যে 100 মিটার দেওয়া আছে সেটা তো এই বরাবর, তাহলে কি দুটো একই দিকে নাই। তাহলে আইদার আমি জিটাকে সরণের দিকে উপাংশ বের করে নিব, অথবা এই সরণের জি এর দিকে উপাংশটা বের করে নিব, একই কথা, দুটাকে একই দিকে আনলেই হবে। তাহলে আমার এখানে 100 মিটারকে ধরো আমি জি এর দিকে নিয়ে যাই, তাহলে আমি কি করব, mgh। এখন দেখো এইটা হচ্ছে 100 মিটার, আমার এই লম্বটা বের করতে হবে, মধ্যবর্তী কোণ কি জানা আছে, নাই, আছে কি এই কোণটা জানা, তাহলে আমি সাইন ইউজ করবো। আবার এইভাবে সহজভাবে যদি চিন্তা করি, লম্বের সাথে অতিভুজের সম্পর্ক তৈরি করে কে, সাইন থিটা, সেভাবে করলেও হবে। তাহলে এই লম্বা ইকুয়ালস টু হবে অতিভুজ, এই অতিভুজ যদি 100 মিটার চিন্তা করি, এইচ এর মান যদি 100 মিটার চিন্তা করি, তাহলে এইচ সাইন 60 ডিগ্রি। তাহলে এম হচ্ছে আমার 10 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 100 মিটার, এটা হচ্ছে সাইন, আচ্ছা সাইন 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2, 8487.04। তাহলে আমার মনে হয় তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে উপাংশের ব্যবহারটা কিভাবে হবে। এইচএসসির প্রশ্নগুলোর পার্থক্যটা কোথায় এসএসসির সাথে, হ্যাঁ, তাহলে দিক নিয়ে যখনই আমাদের বিভ্রাট তৈরি হবে আমরা ফর্মুলা তো আগেরটা ইউজ করবো, এসএসসির ফর্মুলা ইউজ করবো, নতুন কোনো ফর্মুলা মুখস্থ করার প্রয়োজন নেই। শুধু আমাদের এখানে খেয়াল রাখতে হবে ওই ইকুয়েশনটাতে যতগুলো ভেক্টর রাশি আছে সবগুলো ভেক্টর রাশির দিক একই দিকে আছে কিনা, সবগুলো ভেক্টর রাশির দিক যদি একই দিকে থাকে তাহলে ফর্মুলাটা বা ইকুয়েশনটা অ্যাপ্রোপ্রিয়েট আছে, যদি একই দিকে না থাকে তাহলে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেটা দিয়ে আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা বের হবে না। তো একই দিকে নিয়ে আসার উপায় একটাই, সেটা হচ্ছে উপাংশ বের করা, যেদিকে আমার ওই রাশিটা কাজ করছে এবং যেদিকে তার প্রভাবটা আমার প্রয়োজন, এ দুটোর মধ্যে উপাংশ বের করার
নিয়মটা যদি তোমার জানা থাকে এবং সেটা তুমি যদি কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জানো, তাহলে আমার মনে হয় এসএসসির সাথে এইচএসসির কোনো পার্থক্যই নাই। একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা উঠতে উঠতে নিশ্চয়ই অভিকর্ষ ত্বরণের দরুন এক সময় তার বেগ হারায় ফেলবে পুরোটা, তার বেগের মান হয়ে যাবে 0। যেখানে তার বেগের মান 0 হয়ে যাবে সেখানে যে উচ্চতাটা সে অতিক্রম করবে সেটা তার সর্বোচ্চ উচ্চতা বলে গণ্য হবে। তাহলে আমার এখানে সর্বোচ্চ উচ্চতাটা যদি বের করতে বলে আমি কিভাবে করব? খেয়াল করে, আমার আদি বেগ এটা জানা আছে, শেষ বেগ 0 জানা আছে, ত্বরণ জানা আছে যেটা এখানে মন্দন হিসেবে কাজ করছে, আর সরণ বের করতে হবে। তাহলে সূত্র একটাই, ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার মাইনাস 2gh, যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীতে সরণ হচ্ছে তাই মাইনাস। তাহলে এখানে আমার আসতেছে ভি এর মানটা কিন্তু 0, কারণ যেখানে গিয়ে বেগটা 0 হবে সেখানে উচ্চতাটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এটা হচ্ছে ভি নট স্কোয়ার মাইনাস 2gh, এবং এই এইচটাকে এখন আমি এইচ ম্যাক্স বলতেই পারি, কারণ যেখানে বেগ 0 সেখানে উচ্চতাটা তো সর্বোচ্চ উচ্চতা। তাহলে এইচ ম্যাক্স ইকুয়ালস টু আসবে ভি নট স্কোয়ার বাই 2g। তো মান যদি বসাই 10 স্কোয়ার তার মানে হচ্ছে 100, 2 × 9.8, 5.102 মিটার। এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। তার মানে এই বেগে নিক্ষেপ করলে বস্তুটা সর্বোচ্চ এত উচ্চতায় যাবে। ও সরি, এখানে আমি ভরের মান দিয়ে রেখেছি, বেগ, ঠিক আছে, আদি বেগ অবশ্যই। এখন এই প্রশ্নটা যেটা, এইটা যদি এইচএসসির আদলে আমরা একটু চিন্তা করি, এইচএসসিতে সরাসরি এইভাবে আমার প্রশ্নটা দিচ্ছে না। এইচএসসিতে দিচ্ছে কি, নিক্ষেপটা আমি সোজাসুজি উপরের দিকে করবো না। প্রশ্নটা যদি এখন এইভাবে করে যে বস্তুটা আমি ভূমি সাপেক্ষে এত কোণে নিক্ষেপ করছি, ধরো ভূমির সাপেক্ষে আমি 60 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করছি, তাহলে এখন দেখো এটা কি ওয়ান ডাইমেনশনাল মুভমেন্ট হলো না? এটা কিন্তু দেখো একই সাথে এক্স অক্ষ এবং একই সাথে ওয়াই অক্ষ দুই দিকেই মুভ করছে, এক্স ওয়াই তলে এটার মুভমেন্ট হচ্ছে। এইটার সর্বোচ্চ উচ্চতা কোথায়? যেখানে তার উলম্ব দিকে আর বেগের কোনো অংশ থাকবে না। হ্যাঁ, যেখানে আমার এই যে উলম্ব দিকে বেগের অংশটা 0 হয়ে যাবে, সেই উচ্চতাটাই হচ্ছে আমার এখানে সর্বোচ্চ উচ্চতা। এটা হচ্ছে তাহলে আমার কি সর্বোচ্চ উচ্চতা। তাহলে খেয়াল করো, এটার সাথে এটার কোনো পার্থক্যই নেই, কারণ ফর্মুলা আমি ওটাই ইউজ করব। পার্থক্য একটাই, সেটা হচ্ছে আমার এইখানে বেগটা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে ছিল, কিন্তু এখানে আমার বেগটা হয়ে গেছে এখন এক্স ওয়াই অ্যাক্সিসের মাঝামাঝি অবস্থায়, বা এক্স ওয়াই তলে। এখন ধরো এখানেও আমি আদি বেগটা যদি 10 মিটার পার সেকেন্ড চিন্তা করি, তাহলে এই 10 মিটার পার সেকেন্ডের পুরোটাই কি উলম্ব দিকে বস্তুটাকে নিয়ে যাচ্ছে, নাকি পুরোটাই আনুভূমিক দিকে নিয়ে যাচ্ছে? কোনোটাই না। এই 10 মিটার পার সেকেন্ডের একটা অংশ বস্তুটাকে উলম্ব দিকে নিয়ে যাইতে কাজ করছে, আরেকটা অংশ বস্তুটাকে আনুভূমিক দিকে নিয়ে যাইতে কাজ করছে। দুইটা দুই দিকে সক্রিয়। তাহলে কোন অংশটা উলম্ব দিকে নিয়ে যেতে কাজ করছে আর কোন অংশ আনুভূমিক দিকে নিয়ে যেতে কাজ করছে? দেখো, এইটাই আমরা বলতেছি, এই বেগের উলম্ব যে উপাংশটা ভি ওয়াই এবং নট দিয়ে আদি বেগ বোঝাচ্ছি, সেটা আমার উলম্ব দিকে নিয়ে যেতে কাজ করছে। আর ভি এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই বেগের যে অংশটা, সেটা বস্তুটাকে আনুভূমিক দিকে নিয়ে যেতে কাজ করছে। তো আদি অবস্থা বোঝানোর জন্য এক্স নট দিলাম। এই নোটেশনগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই আসলে। ভি দিয়ে বোঝাচ্ছি বেগ, নট দিয়ে বোঝাচ্ছে আদি বেগ। ভি এক্স দিয়ে এক্স অক্ষ বরাবর এবং নট দিয়ে আদি বেগ, তাহলে ভি এক্স নট হচ্ছে এক্স অক্ষ বরাবর তার আদি বেগ, তাই না? তাহলে এই বেগটার যেই উপাংশটা এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে ভি এক্স নট, যে উপাংশটা ওয়াই অক্ষ বরাবর সেটা ভি ওয়াই নট। তাহলে আমরা জানি মধ্যবর্তী কোণ, যেহেতু এটা জানা আছে, তাহলে আনুভূমিক বের করতে আমরা কি করবো? ভি নট কস থিটা, আর ভি ওয়াই নটের ক্ষেত্রে ভি নট সাইন থিটা। এখন তুমি চিন্তা করো তো, সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য তুমি কোন বেগটা নিয়ে কাজ করবা? তুমি কি এই যে এই বেগটা নিয়ে কাজ করবা, নাকি আনুভূমিক উপাংশটা নিয়ে কাজ করবা, নাকি উলম্ব উপাংশটা নিয়ে কাজ করবা? অবশ্যই যেহেতু আমার সর্বোচ্চ উচ্চতার উলম্ব দিকে, তাহলে আমি উলম্ব উপাংশটা নিয়েই কাজ করব। যেটা একটু আগে আমি বুঝালাম যে একটা ইকুয়েশনে যদি আমার একাধিক ভেক্টর রাশি চলে আসে, তাহলে আমার সব থেকে বেশি যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে সবগুলোর ডাইমেনশনটা বা দিকটা একই দিকে আছে কিনা। এইখানেও আমি যদি সেম প্রসেসটা অ্যাপ্লাই করি, খেয়াল করো, তাহলে আমার হবে কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার মাইনাস 2gh। এখন আমি খেয়াল করি, এই জি কোন দিকে? উলম্ব দিকে। এইচ কোন দিকে? উলম্ব দিকে। তো ঠিক আছে, এদের দুজনের দিকে একই দিকে আছে, কিন্তু এই যে ভি নট আমি বলছি, এই ভি নট কি উলম্ব দিকে? না। তাহলে এখানে কি আমার উলম্ব দিকেরই আদি বেগটা নিতে হবে না? নাহলে কি একই দিকে হবে? হবে না কিন্তু। তাহলে উলম্ব দিকের আদি বেগ কোনটা? ভি ওয়াই নট। তাহলে আমি বসাবো ভি ওয়াই নট। তাহলে শেষ বেগ উলম্ব দিকে কোনটা? ভি ওয়াই।
ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? তাহলে দেখো উলম্ব দিকে শেষ বেগ শূন্য, মানে উপরের দিকে বেগের আর কোনো উপাংশ নেই, সে কারণে সে উপরের দিকে কিন্তু আর যাচ্ছে না। এমন না যে সেখানে বেগ শূন্য, বেগ শূন্য হলে তো বস্তুটা ওখানেই থেমে যেত, বস্তুটা কিন্তু ওখানে থামছে না, ও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে ওখানে আমার উলম্ব দিকে বেগের মানটা শূন্য হয়ে গেছে, আনুভূমিক দিকে তার বেগের একটা অংশ কিন্তু আছে। আমার এখানে কোনটা দরকার? অবশ্যই উলম্ব দিকেরটা দরকার। যেখানে উলম্ব দিকে বেগের মানটা শূন্য হয়ে গিয়েছে, সেখানে যে উচ্চতা তৈরি হবে সেটাই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, তাহলে এটা আমি শূন্য বসাচ্ছি। আর এইটা ভি ওয়াই নট, তার মানে কোনটা? ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা মাইনাস 2gh। তাহলে এখন কিন্তু এটাকে আমি এইচ না বলে এইচ ম্যাক্স বলতে পারি, কারণ শেষ বেগ শূন্য ধরে নিয়েছি, তাহলে এর থেকে উপরে আর উঠবে না। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এইচ ম্যাক্স, আচ্ছা এখানে স্কোয়ারটা দিতে ভুলে গিয়েছি, তাহলে এইচ ম্যাক্স ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, 3.826 মিটার। গতিবিদ্যা অধ্যায় যখন তোমরা পড়তে যাবে দেখবা যে এরকম ভাবে এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হয়। তো সব ক্ষেত্রে যদি আমরা মুখস্থের উপর ডিপেন্ডেন্সি রাখি, দেখা গেছে যে অনেক সময় উচ্চতর দক্ষতার একটু কমপ্লেক্স সিচুয়েশন দিয়ে দিলে আমরা সেটা করতে পারি না। তাই মানে বেসিকটাতে যদি একটু ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে ওই প্রশ্নগুলো সমাধান করতে আমাদের সহজ হয়। তো আমার মনে হয় যে উপাংশ বিষয়টা কিভাবে ব্যবহার করতে হবে সবকিছু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে লন রোলার টানা নাকি ঠেলা সহজ। এখানে একটা লন রোলার আমি কল্পনা করছি। তাহলে যদি আমি প্রথমে ঠেলার ঘটনাটা চিন্তা করি, ধরো ঠেলার ক্ষেত্রে সবার আগে আমাকে চিন্তা করতে হবে আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য কিন্তু কি লন রোলারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার অ্যাকচুয়ালি কোন দিকে সরণ হবে? আনুভূমিক বরাবর সরণ হবে। তো আনুভূমিক বরাবর সরানোর ক্ষেত্রে আমার দেখতে হবে আনুভূমিক বরাবর বল কতটুকু কাজ করছে। এছাড়া এখানে আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা বা যে বাধা, সেটা কি? নিশ্চয়ই এই তলের সঙ্গে যে ঘর্ষণ, এই তলের সঙ্গে ঘর্ষণ যত বেশি হবে বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তত কঠিন হবে। তাহলে এই জায়গায় এই তলের যে ঘর্ষণটা, এই ঘর্ষণ বলটা কিসের উপর নির্ভর করছে? অবশ্যই ঘর্ষণ বলটা আমাদের এখানে ওজনের উপর নির্ভর করছে। এই বস্তুটার ওজন যত বেশি হবে ঘর্ষণ বলের মানটাও তত বেশি হবে। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে এই একটা বলে আমরা ঠেলি, বস্তুটাকে যদি সামনের দিকে ঠেলা দেই, সেক্ষেত্রে বলের যদি আমি উপাংশগুলো চিন্তা করি, ধরো এই ভেক্টরটাকে এইখানে চিন্তা করছি, তাহলে এর একটা উপাংশ হবে এই আনুভূমিক বরাবর। হ্যাঁ, ধরো এখানে এই থিটা কোণে বল প্রয়োগ করেছি। হ্যাঁ, তাহলে একটা উপাংশ হবে আনুভূমিক বরাবর, আর একটা হবে উল্লম্ব বরাবর, যেটা নিচের দিকে কাজ করছে। তাহলে এই যে বলটা, বলের আনুভূমিক উপাংশের মানটা কত হবে? এফ কস থিটা, যেটা আনুভূমিক দিকে। সুতরাং এই বলটা বস্তুটাকে আনুভূমিক দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। আর এর যে উলম্ব উপাংশ এফ সাইন থিটা, সেটা কোন দিকে? সেটা বস্তুর ওজন বা বস্তুর উপর অভিকর্ষ বলটা যেদিকে কাজ করছে সেদিকে ক্রিয়ারত। তাহলে তুমি চিন্তা করো, এর ওজনটা, এই বস্তুর ওজনটা কি বাড়বে নাকি কমবে? হ্যাঁ, অবশ্যই বস্তুর ওজনটা বাড়বে। তাহলে আমরা বলতে পারি এই বস্তুর আপাত ওজন হয়ে যাবে কত? আগে ধরো এর সাধারণ ওজন বা অভিকর্ষ বল যদি ডাব্লিউ থাকে, এখন এই বলের উলম্ব উপাংশটা যেটা নিচের দিকে কাজ করছে সেটা যুক্ত হওয়ার কারণে আমার আপাত ওজনটা কিন্তু বেড়ে গেছে। তাহলে তুমি চিন্তা করো, এই ক্ষেত্রে ওজন যদি বেড়ে যায় নিশ্চয়ই আমার ঘর্ষণ বলের মানটা বেড়ে যাবে। তার মানে বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। আবার খেয়াল করো, এই সেম কোণে যদি আমি এই লন রোলারটাকে সামনের দিকে টেনে নিয়ে যাই, তাহলে এই লন রোলারটাকে সামনের দিকে টেনে নিয়ে যাই, তাহলে টানার ক্ষেত্রে এই ধরো আমার থিটা, তাহলে সামনের দিকে ওই সেম, হ্যাঁ, আনুভূমিক উপাংশ হচ্ছে এফ কস থিটা, আর এটার উলম্ব দিকে যে উপাংশটা সেটা হচ্ছে এফ সাইন থিটা। এবার চিন্তা করো, এই বস্তুর ওজন কিন্তু নিচের দিকে কাজ করছে, ওজনটা কিন্তু নিচের দিকে কাজ করছে। এখানে আমার ওজনটা এবং আপাত যে আমার বলের উলম্ব উপাংশটা ছিল, ওজন এবং বলের উলম্ব উপাংশটা একই দিকে হওয়ায় আপাত ওজনটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানে চিন্তা করো, ওজনটা যেদিকে, আমার বলের উলম্ব উপাংশটা তার বিপরীত দিকে, সেক্ষেত্রে আমার আপাত ওজনটা কি হবে? বেড়ে যাবে। তাই হোক, ওই যে ওজন মাইনাস এফ সাইন থিটা। তাহলে এখানে আমার আপাত ওজনটা কমে যাওয়ার কারণে ঘর্ষণ বলের মানটা
কমে যাবে। তাহলে এইখানে আমার কি ছিল, ঘর্ষণ বেশি, অর্থাৎ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন, আর এখানে কিন্তু আমার ঘর্ষণ কম। তাহলে এখানে আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হয়ে যাচ্ছে। দেখো, এই লন রোলার টানা নাকি ঠেলা সহজ, এই প্রশ্ন আসলে একদম কি টার্ম যেগুলো, সেটা হচ্ছে এই যে আমার যে বল আমি প্রয়োগ করছি সেটা আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ, এইটা কোনটা কি কাজে ব্যবহার করছে, এবং এই উলম্ব উপাংশের কারণে আমার আপাত ওজনটা তথা ঘর্ষণটা কি বাড়লো নাকি কমলো, এই দুইটা পয়েন্ট আমি যদি স্পষ্টভাবে তুলে ধরতে পারি তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। তো এটা সাজিয়ে কিভাবে লিখবো সেটার জন্য আমি বলবো তোমরা বই থেকে একটু দেখে নিতে পারো। এরপরে আসি পাখি উড়ার সময় ভেক্টর বিভাজনের ব্যবহারটা। তো পাখি, ধরো আমি এখানে একটা পাখি এঁকে রেখেছি, তো এই পাখিটা উড়ে কিভাবে আসলে? হ্যাঁ, আমরা সবাই পাখি উড়ার চিত্র দেখেছি নিশ্চয়ই। পাখি আসলে এইভাবে ডানা ঝাপটায় পিছনের দিকে, এভাবে কোনাকুনি বরাবর ডানা ঝাপটায় এবং সামনের দিকে এগিয়ে যায়। তো এখানে ফিজিক্সের ভেক্টরের ব্যবহারটা কিভাবে কাজ করে চিন্তা করো। এই যে ডানাটা, তার দ্বারা বল প্রয়োগ হচ্ছে এদিকে, এবং এইখানে যে ডানাটা সেটা দ্বারা বল প্রয়োগ হচ্ছে এদিকে। তাহলে এই দুটা ভেক্টরকে আমি স্থানান্তর করে যদি একসাথে লিখি, আলটিমেটলি আমার এই যে দুইটা বল পরস্পর এই দুই দিকে কাজ করছে। ঠিক আছে, ধরো এখানে আমি ও একটা বিন্দু চিন্তা করি, তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এই ডানা দ্বারা আমার ও এ বরাবর বল প্রয়োগ করছে, আর এই ডানা দ্বারা আমার ও বি বরাবর বল প্রয়োগ করছে। এখন এই দুইটা বলের দরুন যদি আমরা এটা ভেক্টর যোজনের সামান্তরিক নীতি দিয়ে আরো সুন্দর করে ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, যদি আমি এই দুইটা বলের লব্ধি চিন্তা করি, তাহলে লব্ধিটা কোন দিকে হবে? নিশ্চয়ই মাঝামাঝি বরাবর, এই বরাবর হবে আমার লব্ধি বল। হ্যাঁ, ধরো আমি এই বরাবর আমার লব্ধি বল চিন্তা করলাম। তাহলে যেই লব্ধি বলটা আছে, এই বলের প্রতিক্রিয়া বলটা এইদিকে। তাহলে এই যে লব্ধি প্রতিক্রিয়া বল, এই লব্ধি প্রতিক্রিয়া বলের দরুন কিন্তু পাখিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। লব্ধি প্রতিক্রিয়া বলের দরুন পাখিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যারা সাঁতার কাটতে পারি তারা কিন্তু ঠিক এই বিষয়টা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে পারি। সাঁতার কাটার সময় আমরা কিভাবে সাঁতার কাটি, এই হাত দিয়ে এইভাবে যে দুই হাত দিয়ে পিছনের দিকে পানিটাকে ধাক্কা দেই, দুইটা বল প্রয়োগ করি, একদম সেম প্রসেসে দুইটা বলের দরুন যে লব্ধি প্রতিক্রিয়া বলটা আছে সেটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। তো পাখি উড়ার ক্ষেত্রে বা সাঁতার কাটার ক্ষেত্রে, হ্যাঁ, বা যে কোনো প্রবাহীর ভিতরে এইভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাইতে চাই, প্রবাহী বলতে বায়ু পানি দুটোকেই বোঝায়, তাহলে প্রবাহের ভিতরে যদি আমরা কোনো বস্তুকে সামনের দিকে এগিয়ে নিতে চাই তাহলে এইভাবে দুইটা বল প্রয়োগ করতে হবে। নৌকার গুণ টানার ক্ষেত্রে ভেক্টর বিভাজনের যে ব্যবহারটা, তো প্রথমে আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে নৌকার গুণ টানা বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, দেখো, নৌকা চালানোর ক্ষেত্রে যদি তীর থেকে নৌকার সাথে একটা দড়ি বেঁধে, যেমন এখানে চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তীর থেকে এখানে একটা দড়ি বাঁধা অবস্থায় আছে এবং এই তীরে একটা বল প্রয়োগ করা হচ্ছে, তীরের দিকে দড়ির মাধ্যমে একটা বল প্রয়োগ করা হচ্ছে। আমি এখানে এফ বল এটা লিখে এফ বলের মাধ্যমে প্রকাশ করেছি। তাহলে এইটা ধরো আনুভূমিকের সাথে থিটা কোণে একটা দড়ি বেঁধে সামনের দিকে বল প্রয়োগ করা হচ্ছে। এই যে সিনারিওটা, একটা নৌকায় দড়ি বেঁধে তীর থেকে টেনে নিয়ে যাওয়ার যে ঘটনাটা, সেটাই হচ্ছে আমাদের মূলত নৌকার গুণ টানা। তো এই নৌকার গুণ টানার ক্ষেত্রে আমার যে বলটা প্রয়োগ হচ্ছে সেই বলটা পুরোপুরি কি নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে? না, পুরোপুরি কিন্তু কাজ করছে না, যেটা আমরা ভেক্টর উপাংশে বা ভেক্টর বিভাজনে সুন্দর এই এক্সপ্রেশনগুলো কিন্তু একটু আগে পড়েছি। এটার কোন অংশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে? নিশ্চয়ই এই যে আনুভূমিক যে উপাংশটা আছে, তোমরা বুঝতে পারছো, এফ কস থিটাটা নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। আর এইটার উলম্ব যে উপাংশটা থাকবে এফ সাইন থিটা, এই এফ সাইন থিটাটা কি করছে? নৌকাটাকে তীরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, নৌকাটাকে তীরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এইখানে নৌকার গুণ টানার ঘটনাটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গিয়েছে। তো পরীক্ষায় তোমার আসতে পারে যে নৌকার গুণ টানায় ভেক্টর বিভাজনের ব্যবহার ব্যাখ্যা করো। হ্যাঁ, আবার এইভাবে আসতে পারে, যেমন দেখো ঢাকা বোর্ডের 2021 সালের যে প্রশ্নটা, বৈঠার প্রয়োজনীয়তা কি? নৌকার গুণ টানার ক্ষেত্রে বৈঠার কি প্রয়োজনীয়তা? যেমন এই যে নৌকার মাঝি কিন্তু একটা বৈঠা দিয়ে আবার নৌকাটাকে কন্ট্রোল করে। এখন এই বৈঠার প্রয়োজনীয়তা কি একটু চিন্তা করো। গুণ টানার উদ্দেশ্যটা কিন্তু নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাওয়া। তাহলে বলটা যে আমার এই কোনাকুনি প্রয়োগ হচ্ছে, এর দরুন নৌকাটা কিন্তু যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেদিকে যাওয়ার কথা।
মানে ক্রমান্বয়ে সেটা সামনের দিকে না গিয়ে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে, যেই তীর থেকে বল প্রয়োগ করা হচ্ছে সেই তীরের দিকে এগিয়ে যাওয়ার কথা। এখন এই তীরের দিকে যদি আমি এগিয়ে নিয়ে যাওয়া থেকে নৌকাটাকে রোধ করতে চাই, নৌকাটাকে থামাতে চাই, তাহলে তীরের দিকে যেই বলটা কাজ করছে এফ সাইন থিটাটা, এই এফ সাইন থিটাটাকে আমাকে নাকচ করতে হবে, অথবা এফ সাইন থিটার বিপরীতে আমার সমপরিমাণ একটা বল দিতে হবে। তাহলে আমার তীরের দিকে আমার যে বলটা কাজ করছে সেই বলটা না থাকলে নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে। তো এই জায়গাতেই মাঝি আসলে বৈঠার ব্যবহারটা করে। তো মাঝি বৈঠা এইটার মাধ্যমে যেই বলটা প্রয়োগ করা পানিতে, সেটা আমার এই এফ সাইন থিটা অর্থাৎ এই নৌকার গুণ টানার যে বলটা সেটার উলম্ব উপাংশের বিপরীতে কাজ করে, সেটার মাধ্যমে নৌকাটা তীরের দিকে না গিয়ে সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ বৈঠার মাধ্যমে মাঝি এফ সাইন থিটা বা তীরের দিকে বলের উপাংশের বিপরীতে কাজ করে, তীরের দিকে বলের বিপরীতে বল প্রয়োগ করে, যার দরুন নৌকা সামনের দিকে এগিয়ে যায়। আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরে গিয়েছো। নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা দড়ি ব্যবহারের সুবিধাটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে নৌকার গুণ টানায় দড়ির দৈর্ঘ্যের আসলে কি সম্পর্কটা কি, গুণ টানার সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা কি। তো একটু খেয়াল করো, এই যে নৌকার গুণ টানার ক্ষেত্রে আমরা দড়িটা ব্যবহার করেছি, সে দড়ির দৈর্ঘ্যের উপর আসলে নির্ভর করছে এখানে কত কোণ উৎপন্ন হবে আনুভূমিকের সাথে। তো যখন আমার দড়ির দৈর্ঘ্য এটা ছিল, তখন আমার ধরো যে থিটা কোণ উৎপন্ন হয়েছে। চিন্তা করো, দড়ির দৈর্ঘ্য যদি এর থেকে বেশি হয়, তাহলে গুণ টানার ক্ষেত্রে যে ব্যক্তি গুণ টানছে তাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে না? দড়িটা লম্বা হওয়ার কারণে দেখো এইবার কিন্তু কোণের মানটা কমে আসতেছে, আরো লম্বা হলে কোণের মানটা আরো কমে আসবে। তাহলে দড়ির যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের উপর আসলে নির্ভরতা কিসের? এই মধ্যবর্তী আনুভূমিকের সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা। তাহলে চিন্তা করো, আমাদের এখানে আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ কোনটার কি ব্যবহার ছিল? আনুভূমিক উপাংশটা ছিল যেটা আমার নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর উলম্ব উপাংশ ছিল যেটা নৌকাটাকে তীরের দিকে নিয়ে যাচ্ছে। এবং বৈঠার প্রয়োজনীয়তাটা ছিল এই তীরের দিকে যে উলম্ব উপাংশটা কাজ করছে সেটাকে প্রতিহত করা। এখন নৌকার দৈর্ঘ্য বেশি হলে আমার কি হবে? কোণের মানটা কমে আসবে। এখন দেখো, দৈর্ঘ্য যত বেশি হবে, দৈর্ঘ্য বেশি হলে কোণ বা থিটা ছোট হবে। অবশ্যই আনুভূমিকের সাথে যদি আমি কোণটা চিন্তা করি, হ্যাঁ, আনুভূমিকের সাথে থিটা যদি ছোট হয়ে আসে, তাহলে এফ কস থিটার মান বাড়বে না কমবে? থিটার মান যত ছোট হয়, যেন আমরা জানি কস 0 ডিগ্রি মান 1 আর কস 90 ডিগ্রি মান 0, তার মানে এখান থেকে বোঝা যায় কস থিটা অর্থাৎ থিটার মানটা যত কম হবে কস থিটার মানটা তত বেশি হবে। হ্যাঁ, তাহলে থিটার মানটা ছোট হলে আমার আনুভূমিক উপাংশটা কিন্তু বৃদ্ধি পাবে, আনুভূমিক উপাংশ কিন্তু বৃদ্ধি পাবে। চিন্তা করো, ছোট হতে হতে যদি আমার এটা 0 ডিগ্রি হয়, মানে সামনের দিকে যদি আমি টানতাম, তাহলে পুরো বলটাই তো আনুভূমিক দিকে কাজ করতো। হ্যাঁ, আমার মনে হয় এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে দৈর্ঘ্য বেশি হলে কি হবে, কোণটা ছোট হবে, এই থিটাটা ছোট হবে। এখন এই কোণটা ছোট হলে আবার কি, আনুভূমিক উপাংশের মানটা বৃদ্ধি পাবে আর উলম্ব উপাংশের মানটা হ্রাস পাবে। কারণ কস থিটার মান যদি বৃদ্ধি পায়, তাহলে সাইন থিটার মান তো হ্রাস পাবেই। হ্যাঁ, তাহলে চিন্তা করো, কস থিটার মান যদি বৃদ্ধি পায়, অর্থাৎ আনুভূমিক উপাংশটা যদি বেড়ে যায়, তাহলে আনুভূমিক দিকে যে বলটা নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটার দরুন আমার নৌকাটা সহজে সামনের দিকে এগিয়ে যাবে, বা সামনের দিকে এর বেগ ত্বরণ বৃদ্ধি পাবে বা বেগটাও বৃদ্ধি পাবে। আর উলম্ব দিকে এফ সাইন থিটার মানটা যদি হ্রাস পায়, তাহলে এই যে মাঝি যিনি বৈঠার মাধ্যমে আমার প্রতিহত করছে উলম্ব উপাংশটাকে, তাকেও কিন্তু কষ্ট কম করতে হবে, তাকেও কম বল প্রয়োগ করতে হবে প্রতিহত করার জন্য। তাহলে যদি সহজ ভাষায় বলি, তাহলে লম্বা দড়ি ব্যবহারের সুবিধা হচ্ছে দড়ির আনুভূমিকের সাথে উৎপন্ন কোণের মানটা হ্রাস পাবে, যার দরুন
আনুভূমিক বরাবর যে উপাংশটা, হ্যাঁ, এফ কস থিটা, সেটার মান বৃদ্ধি পাবে এবং সহজেই নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়াও উলম্ব দিকে আমার এই বলের যে উপাংশটা কাজ করছে সেটার মান হ্রাস পাওয়ায় মাঝিকে প্রতিহত বল হিসাবে কম বল প্রয়োগ করতে হবে। তার মনে হয় পুরো জিনিসটা বুঝে গেছে। তো উপাংশ সম্পর্কিত অনুধাবনমূলক আসলে এই প্রশ্নগুলো খুব কমনলি পরীক্ষা আসতে দেখা যায়। তো এগুলো আমি সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করলাম। তবে সাজিয়ে লেখার ক্ষেত্রে তোমরা যদি দ্বিধাদ্বন্দ্বে পড়ো তাহলে আমার মনে হয় আমি বলবো যে বই থেকে একটু দেখে নিন। ভেক্টরের যে প্রথম লেকচার, যেটা হচ্ছে ভেক্টরের প্রকাশ মাধ্যম, হ্যাঁ, স্থানাঙ্ক থেকে ভেক্টর, অবস্থান ভেক্টর এবং উপাংশ, এই ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। তো আমি আমার সম্পূর্ণ এই প্লেলিস্টে আসলে শুধুমাত্র ফান্ডামেন্টাল বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। হ্যাঁ, তো যারা একেবারেই নতুন করে শুরু করছে, হ্যাঁ, যারা দেখা গেছে অনেক বেসিক বিষয়গুলোতে দুর্বলতা থাকার কারণে বিষয়টাকে গুছিয়ে উঠতে পারছে না, তাদের জন্য আমি বলবো যে এই প্লেলিস্টটা খুবই হেল্পফুল হবে। হ্যাঁ, একেবারেই কেন, কিভাবে বিষয়গুলো কিভাবে কাজ করছে, বিষয়গুলো কেন এরকম, এই ধরনের প্রশ্ন যাদের মধ্যে তৈরি হয়, যাদের কিউরিওসিটি বেশি বা যারা আসলে ফিজিক্সটাকে জানতে চায়, শিখতে চায়, বুঝতে চায়, তারা এই প্লেলিস্ট থেকে অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ।